সালের 25শে ডিসেম্বর। চারিদিকে তীব্র শীত, কিন্তু রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহর আলো আর উৎসবে ঝলমল করছে। ঠিক এই সময় যখন পুরো দেশ এক নতুন শতাব্দীকে স্বাগত জানানোর অপেক্ষায়, তখন বরফে জমে যাওয়া নদীর ওপর রচিত হচ্ছিল এক রূপকথার মতো গল্প। একদিকে রাজপ্রাসাদের আভিজাত্য আর কঠোর নিয়ম, অন্যদিকে গরিব ঘরের এক ছেলের বেঁচে থাকার লড়াই আর ডানা মেলার স্বপ্ন। এটি শুধু একটি প্রেমের গল্প নয়, এটি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ। থ্রিলারে ভরপুর এক মাস্টারপিস। কিভাবে এক পকেটমারের প্রেমে পড়ল রাশিয়ার সবচেয়ে বড় কর্মকর্তার মেয়ে, কিভাবে রূপালী রঙের একজোড়া স্কেটিং জুতো বদলে দিল কয়েকটি জীবন। তো মুভিজ বুক স্টোরির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। গল্পটি শুরু হয় 1900 দশকের রাশিয়ায়। তখন শীতকাল, চারিদিকে শুধু বরফ আর বরফ, আর মানুষজনই বরফের সুযোগ নিয়ে স্কেটিং উপভোগ করছে। বরফের ওপর নানা রকম দোকানপাট বসানো হয়েছে। এই সুন্দর আবহাওয়ার মধ্যে একটি বেকারির দৃশ্য দেখানো হয়, যেখানে একটি বিশেষ পাই বেক করা হচ্ছে। বেকারির ম্যানেজার জিজ্ঞেস করেন সবচেয়ে দ্রুত কে পাই ডেলিভারি করে। সবাই ঘুরে তাকায় এবং একজন তরুণকে দেখায়। এ হলো ম্যাথিউ, আমাদের গল্পের নায়ক। এই বেকারির সব ডেলিভারি বয় জানে যে সে আসলে একজন ঝড়ের গতিসম্পন্ন দূত। তার মতো দ্রুত কেউ ডেলিভারি করতে পারে না। ম্যানেজার তার হাতে একটি পায়ের পার্সেল তুলে দেয় এবং ম্যাথিউ বাইরে বেরিয়ে আসে। সে টাকা না দিয়েই একটি ঘোড়ার গাড়ির পেছনে চড়ে বসে। কিছুটা দূরত্বে গিয়ে সে নেমে পড়ে এবং দৌড়াতে শুরু করে। একজন মন্ত্রীর গাড়ি আসতে চলেছে, তাই পুলিশ রাস্তা এবং সাধারণ মানুষকে আটকে রেখেছে। কিন্তু ম্যাথিউ যদি এখানে আটকে থাকে তবে তার দেরি হয়ে যাবে। তাই সে দ্রুত ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু রক্ষীরা তাকে ধরে ফেলে এবং বলে, তোমাকে কি আলাদা করে বলতে হবে? দেখতে পাচ্ছ না সবাই অপেক্ষা করছে? তোমাকেও অপেক্ষা করতে হবে। অনেক দেরি হয়ে যায়। মন্ত্রীর গাড়ি খুব দেরিতে আসে, যার ফলে ম্যাথিউর ডেলিভারি দিতে দেরি হয়ে যায়। ম্যাথিউ খুব রেগে যায় এবং মন্ত্রীর গাড়ির প্রতীক দেখে সে বিরক্ত হয়। শেষ পর্যন্ত তার জিনিসটি সে ডেলিভারি করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। যেহেতু এটি একজন বিশেষ গ্রাহকের জন্য ডেলিভারি ছিল, তাই দেরি হয়ে যাওয়ায় সে ম্যানেজারের কাছে অভিযোগ করে, আমি তোমাকে তাড়াতাড়ি করতে বলেছিলাম, তাহলে দেরি হলো কিভাবে? ম্যানেজার সঙ্গে সঙ্গে ম্যাথিউকে চাকরি থেকে বরখাস্ত করে দেন। ম্যাথিউ উত্তর দেয়, স্যার, এর আগে আমি কখনো দেরি করিনি। আমার দেরি হওয়ার একমাত্র কারণ ছিল মন্ত্রীর গাড়ি যাচ্ছিল এবং রাস্তা বন্ধ ছিল। কিন্তু না বন্ধুরা, ম্যানেজার যেন কানে তুলো দিয়ে রেখেছেন। তিনি কোনো কথাই শুনতে চান না। ম্যাথিউ বলে, ঠিক আছে, আমি অন্য কোথাও কাজ করব, কিন্তু আমাকে আমার পুরো বেতনটা তো দিন, তবেই আমি যাব। ম্যানেজার বলেন, আমি তোমাকে এক্ষুনি বেতন দিচ্ছি। তিনি তার লোকজনদের বলেন, ছেলেরা, দয়া করে ওর বেতনটা ঠিকঠাক মিটিয়ে দাও। এরপর বন্ধুরা, বেচারা ম্যাথিউকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয়। পরের দৃশ্যে মন্ত্রীর এক বিশাল রাজকীয় প্রাসাদ দেখানো হয়, আর ইনি হলেন মন্ত্রীর মেয়ে আলিশা। সে খুবই নরম মনের একজন মেয়ে। তাকে বাড়িতেই প্রাইভেট শিক্ষিকার মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষিকাটি আমেরিকান এবং তিনি আলিশাকে ইংরাজি শেখাচ্ছেন। এরপর দুপুরের খাবারের সময় আলিশার বাবা নিকোলাইয়ের সাথে পরিচয় করানো হয়, যিনি একজন মন্ত্রী। তিনি খুবই বিপজ্জনক এবং কঠোর স্বভাবের মানুষ। তিনি মনে করেন মেয়েদের কেমন আচরণ করা উচিত, কি পড়া উচিত, বা তারা কতটুকু পড়াশুনো করবে, সবকিছুই একদম নিয়ম মেনেই চলা উচিত। সব কাজই হিসাব কষে করা হয়। আর এই কারণেই আলিশা এবং তার বাবার সম্পর্ক মোটেও ভালো নয়। আলিশার মা আর বেঁচে নেই এবং তার বাবা আবার বিয়ে করেছে। তো বন্ধুরা, এই হলো আলিশার সৎমা। তার সৎমা সবসময় নিকোলাইয়ের কান ভারী করতে থাকে আর বলতে থাকে, তোমার মেয়ে এমন, তোমার মেয়ে তেমন। আলিশা ভালোভাবেই পড়াশুনো করে, কিন্তু নিকোলাই বিশ্বাস করেন যে
মেয়েদের জন্য অতিরিক্ত পড়াশোনা এবং জ্ঞান ভালো নয়, কারণ এতে আমাদের ঐতিহ্য নষ্ট হয়। জানি না এটা কেমন ঐতিহ্য। তিনি চান যত দ্রুত সম্ভব তার মেয়ের বিয়ে দিয়ে দিতে, যাতে সে তার স্বামী, সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত থাকতে পারে। তার মতে ঘরই হলো নারীর আসল জায়গা এবং সেটাই তার সীমা। কিন্তু আলিশা জেদ ধরে যে সে আরও পড়াশুনো করবে, ইউনিভার্সিটি যাবে এবং গবেষণা করবে। কিন্তু নিকোলাই তাকে সোজাসুজি মানা করে দেয়। তা সত্ত্বেও আলিশা চাকরদের বলে নিজের জন্য অনেক বই আনিয়ে নেয় এবং পড়াশোনা শুরু করে। সে অনেক কিছু শিখতে শুরু করে। এদিকে ম্যাথিউ চাকরি হারিয়ে সম্পূর্ণ হতাশ হয়ে স্কেটিং করছে। এই বাজারটি আসলে একটি নদীর ওপর গড়ে উঠেছে, আর নদীর জল জমে বরফ হয়ে যাওয়ার কারণে মানুষজন এই জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এর ওপর স্কেটিং করছে। এক পর্যায়ে ম্যাথিউ ভুলবশত এক ব্যক্তির সাথে ধাক্কা খায় এবং ওই ব্যক্তির হাত থেকে একটি ঘড়ি নিচে পড়ে যায়, কিন্তু সেই ব্যক্তিটি তা খেয়াল না করেই দ্রুত চলে যেতে থাকেন। তবে ম্যাথিউ ঘড়িটি তুলে নিয়ে সেই ব্যক্তির কাছে পৌঁছে দেয়। লোকটি অবাক হয়ে যায় এবং বলেন, আমি এত দ্রুত আসলাম, তাও তুমি আমার চেয়েও আগে এখানে পৌঁছে গেলে। তুমি কি কাজ করো? ম্যাথিউ বলে, আমি একজন ডেলিভারি বয় ছিলাম, কিন্তু চাকরিটা হারিয়েছি। লোকটি বলেন, কোন সেই অপদার্থ যে তোমার মতো একজন স্কেটারকে চাকরি থেকে বার করে দিল? আমাকে বলো, আমি তোমাকে কাজ দেব। আজ রাতে ব্রিজের ওপর এসো, সেখানে তোমার সাথে দেখা হবে। অপর দৃশ্যে দেখানো হয় একজন বৃদ্ধ মানুষ রাস্তায় ল্যাম্পপোস্টের আলো জ্বালাচ্ছেন। তখনকার দিনে বিদ্যুৎ ছিল না, তাই রাস্তাঘাট আলোকিত করার জন্য লণ্ঠন ব্যবহার করা হতো। হঠাৎ করেই তার মইটি উল্টে পড়ে যেতে থাকে, কিন্তু সেটি মাটিতে পড়ার আগেই ম্যাথিউ ধরে ফেলে। আর বন্ধুরা, ইনি অন্য কেউ নন, স্বয়ং ম্যাথিউর বাবা। ওনার নাম পল। পল একজন অত্যন্ত সৎ মানুষ। তিনি সবসময় ম্যাথিউকে শেখান, বাবা যাই করবে সততার সাথে করবে, কারণ অসৎ উপায়ে উপার্জিত লাখ টাকার চেয়ে সততার সাথে কামানো একটি পয়সাও অনেক বেশি মূল্যবান। তাই কঠোর পরিশ্রম করো এবং সম্মানের সাথে বেঁচে থাকো। এরপর দুজনে গল্প করতে করতে বাড়ির দিকে রওনা হয়। পল খুব কাঁদছেন, মনে হচ্ছে তার কোনো শারীরিক সমস্যা হচ্ছে। ম্যাথিউ জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? তিনি উত্তর দেন, বাবা এটা সাধারণ একটা কাশি, কিছুই না। কিন্তু মনে হচ্ছে পলের শরীরটা মোটেও ভালো নেই। ম্যাথিউ বলে, বাবা আমার চাকরিটা চলে গেছে। তিনি বলেন, ঠিক আছে, ভেঙে পড়ো না, আমি অন্য একটা কাজ খুঁজে দেব। বাড়ি ফিরে পল ম্যাথিউর স্কেটারের ধার বাড়িয়ে দিতে থাকেন। এই স্কেট জোড়া আমার দাদার ছিল, তিনি এটা তার ছেলেকে দিয়েছিলেন, আর আমার বাবা এটা আমাকে দিয়েছিলেন, তাই দয়া করে এটা যত্ন নিও। আচ্ছা এবার বলো তো দেখি, এত ভালো স্কেটিং জুতো থাকা সত্ত্বেও তুমি কিভাবে পার্সেলটা পৌঁছাতে দেরি করলে? ম্যাথিউ উত্তর দেয়, বাবা এতে আমার কোনো দোষ ছিলই না, রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল, আমি কিভাবে যেতাম? পল বলেন, ঠিক আছে ঠিক আছে, রাগ করো না, তাড়াতাড়ি অন্য একটা কাজ খোঁজার চেষ্টা করো। এদিকে আলিশার সৎমা নিকোলাইকে বলে, আর কতদিন তোমার মেয়েকে এভাবে ঘাড়ে বসিয়ে রাখবে? যত দ্রুত সম্ভব ওর বিয়েটা দিয়ে দাও। ও যখন মা হবে আর সন্তান সামলাবে, তখন পড়াশোনার প্রতি ওর আর কোনো আগ্রহ থাকবে না এবং সময়ও পাবে না। নিকোলাই বন্ধুদের সাথে একমত হন এবং তার মেয়ের জন্য পাত্র খুঁজতে শুরু করেন। অন্যদিকে ম্যাথিউ সেই ব্রিজের দিকে রওনা হয় যেখানে লোকটি তাকে ডেকেছিল। সেখানে গিয়ে জানা যায় যে এটি আসলে একটি পকেটমার গ্যাং এবং যে ম্যাথিউকে আমন্ত্রণ জানিয়েছিল তার নাম অ্যালেক্স। তার সাথে ডিউক নামের অন্য এক পকেটমারও ছিল। ম্যাথিউ জেদ ধরে যে চুরি করা অন্যায়, কিন্তু অ্যালেক্স বলে, আমরা গরিবদের টাকা চুরি করি না, আমরা শুধু বড় বড় অফিসার, মন্ত্রী, ব্যবসায়ীদের মতো ধনীদের পকেট বা ব্যাগ কাটি। আর এই চুরিগুলো তেমন কিছু নয়, আমরা ছোটখাটো জিনিসই চুরি করি। কিন্তু ম্যাথিউ তাও দ্বিধাদ্বন্দ্বে ভোগে,
কারণ সে মনে করে চুরি ছোট হোক বা বড় তা চুরি, আমি এই কাজ করতে পারবো না। অপরদিকে আলিশার পরিচারিকা, যে তার বন্ধুর মতোই, সে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, আমার সাথে কার বিয়ে হবে? আমার রাজপুত্র দেখতে কেমন হবে? দয়া করে আমাকে বলো। আলিশা তার এই পাগলামি দেখে খিলখিল করে হেসে ওঠে। পরিচারিকা বলে, হাসো না, আমি সত্যি এই আয়নায় আমার হবু স্বামীর মুখ দেখতে পাই। আমার দাদা দাদিও একে অপরকে এভাবেই দেখেছিলেন, আমার মা বাবারও এইভাবেই দেখা হয়েছিল। তুমি নিজেও একবার চেষ্টা করে দেখো না। আলিশা বলে, না, আমার এসবের প্রতি কোনো আগ্রহ নেই, তোমার যা ইচ্ছা তুমি করো। ওদিকে অ্যালেক্স এবং তার বন্ধুরা ম্যাথিউকে তাদের দলে নেওয়ার জন্য অনেক বোঝানোর চেষ্টা করে, এখানে অনেক টাকা পাওয়া যায়, ভেবেচিন্তে আমাদের খুব তাড়াতাড়ি জানিও। এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ম্যাথিউর চোখে নিকোলাইয়ের সেই একই প্রতীকটি পড়ে, যা সে সেদিন তার গাড়িতে দেখেছিল। ম্যাথিউ তাদের বুঝিয়ে বলে যে সেদিন এই মন্ত্রীর কারণেই তার দেরি হয়েছিল। অ্যালেক্স বলে, চলো কিছু একটা করা যাক, তবে এই মন্ত্রীদের মতো লোকেরা বুঝতে পারবে যে তারা সাধারণ মানুষকে কত বড় বিপদে ফেলে। এরপর তারা সবাই পাঁচিল টপকে আলিশার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আলিশা তার ঘরে একাই ছিল, আর ম্যাথিউ সেই প্রতীকটি ধ্বংস করার উদ্দেশ্যে ব্যালকনিতে উঠে পড়ে। আলিশা ঘুমাতে যাওয়ার আগে আয়নার সামনে থাকা মোমবাতিটি নেভাতে যায়। তখন সে আয়নায় ম্যাথিউর মুখের প্রতিফলন দেখতে পায়। এবার আলিশা ভাবতে শুরু করে, তবে কি তার বান্ধবীর কথাই সত্যি হবে? আমি কি আমার হবু স্বামীর মুখ দেখে ফেললাম? সে দেখার জন্য ব্যালকনিতে যায়, কিন্তু ম্যাথিউ একপাশে লুকিয়ে পড়ে। ঠিক তখনই আলিশার হাতের ল্যাম্পটি ম্যাথিউয়ের গায়ে লেগে যায়, যার ফলে তার হাতে আগুন ধরে যায়। আলিশা আতঙ্কিত হয়ে ভেতরে দৌড়ে যায়, আর ম্যাথিউ তার বন্ধুরা নিচে লাফিয়ে পড়ে, তবে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। পরের দিন আলিশা যখন দাঁত মাজছিল, তখন তার বান্ধবী জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ তোমার মুখটা এত উজ্জ্বল দেখাচ্ছে কেন? কাল রাতে কি আয়নায় তোমার রাজপুত্রকে দেখলে নাকি? আলিশা লজ্জায় লাল হয়ে বলে, ধরে নাও ওই রকমই কিছু একটা। তার বান্ধবী বলে, সে নিশ্চয়ই কোনো রাজপুত্র হবে, অথবা তোমার বাবার মতো কোনো বড় মন্ত্রীর ছেলে হবে। আলিশা বলে, না, তাকে দেখতে খুবই সাধারণ। ঠিক তার পরের দিন নিকোলাই পুলিশ অফিসারদের একটি মিটিং ডাকেন এবং তাদের জানায় যে শহরে এক বিপজ্জনক পকেটমার ঘুরে বেড়াচ্ছে। সব জায়গা থেকে অভিযোগ আসছে পিটার নামের একজন অফিসার এই গ্যাংটিকে ধরার জন্য নানা রকমের কৌশলের পরামর্শ দেয়। বন্ধুরা, এরা আসলে অ্যালেক্সের গ্যাংয়ের কথাই বলছে। আর পরের দৃশ্যে দেখানো হয় যে কিভাবে অ্যালেক্স এবং তার সঙ্গীরা একটি ব্যস্ত বাজারের মধ্যে দিয়ে স্কেটিং করতে করতে চোখের পলকে ধনীদের ব্যাগ, পকেট এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। যাই হোক, তারা কিন্তু বেশ চতুর। বাস্তবে ম্যাথিউ এই গ্যাংয়েই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বন্ধুরা, কারণ সে কোথাও কোনো কাজ পাচ্ছিল না, তাই টাকা উপার্জনের এটাই তার শেষ রাস্তা মনে হয়েছিল। তো এখন এই ছেলেরা স্কেটিং করতে করতে চুরি করে, এবং তারা চুরি করা জিনিসপত্র নিয়ে পালায় না, বরং কাছেই এক রাস্তার হকারের কাছে লুকিয়ে রাখে, যাতে তারা ধরা পড়লেও যেন চুরি করা মাল উদ্ধার করা না যায়। সেই হকারও তাদের সাথেই কাজ করে, কোনো এক ধরনের কমিশনের বিনিময়। সেও তাদের পার্টনার। তাছাড়া তারা এত দ্রুত কাজ করে যে কেউ টেরই পায় না তারা চুরি করছে নাকি অন্য কিছু করছে। তো গ্যাংটি ম্যাথিউকে তাদের একজন সদস্য হিসাবেই দলে নেয়। প্রথমে তাকে ট্রেনিং দেওয়া হয়। শুরুতে ম্যাথিউর একটু সমস্যা হলেও ধীরে ধীরে সে ভালোভাবেই কাজ শিখে যায় এবং টাকা উপার্জন করতে শুরু করে। এদিকে পল বাড়ি ফিরে জিজ্ঞেস করেন, কি হয়েছে বাবা, তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? ম্যাথিউ উত্তর দেয়, বাবা, আমি একটা কাজ পেয়েছি। পল অত্যন্ত আনন্দিত হয়ে জিজ্ঞেস করেন, এবার কি কাজ পেলে? সে উত্তর দেয়, আমি একটা ছোট্ট ব্যবসা শুরু করেছি। আমার বন্ধুরা এবং আমি এতে আছি। আমরা সবাই মিলে এটা করছি। পল বলেন, খুব ভালো বাবা, তুমি যাই করছো সততার সাথে করো। তুমি অবশ্যই জীবনে উন্নতি করবে। পরের দৃশ্যে আলিশার বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়।
পিটার তার মায়ের সাথে সেখানে আসে, যিনি নিজেই একটি রাজপরিবারের সদস্য। তারা দুজনে আলোচনা করছে যে নিকোলাইয়ের মেয়ে সম্ভবত এই সম্পত্তির উত্তরাধিকারী হতে চলেছে। পিটার বলে, আমি যদি আলিশাকে বিয়ে করি তবে এই সব সম্পত্তি আমার হয়ে যাবে। নিকোলাই এবং পিটারের বাবা একসময় একসাথে কাজ করতেন। নিকোলাই তাদের দুইজনকে স্বাগত জানান। আলিশার সৎ মা আলিশাকে পিটারের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পিটার তখন নিকোলাইকে বলে, আগামী সপ্তাহে আমার বাড়িতে একটি পার্টি আছে, আপনি কি আপনার মেয়েকে আমাদের বাড়িতে পাঠাবেন? এর মানে হলো যে পরোক্ষভাবে আলিশার বিয়ের প্রস্তাব দিচ্ছে। নিকোলাই এবং তার স্ত্রী সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান, কারণ তারা যে কোনো উপায়ে তাদের মেয়ের দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছিলেন। এদিকে ম্যাথিউ পলকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কারণ তার শরীরের অবস্থার আরও অবনতি হচ্ছিল। ডাক্তার পলকে পরীক্ষা করেন এবং ম্যাথিউর সাথে আড়ালে কথা বলেন। তিনি বলেন, তোমার বাবার টিউবারকিউলোসিস বা যক্ষ্মা হয়েছে এবং এটি খুবই মারাত্মক পর্যায়ে আছে। তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। ম্যাথিউ আকুতি মিনতি করে বলে, আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি, শুধু আমার বাবাকে সুস্থ করে দিন। ডাক্তার বলেন যে জার্মানিতে একজন যক্ষ্মা বিশেষজ্ঞ আছেন, তাকে এখানে নিয়ে আসতে হবে, কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন হবে। ম্যাথিউ বলে, যতই টাকা লাগুক না কেন আমি দেব, দয়া করে ওনাকে ডেকে পাঠান। পলের চিকিৎসার খরচ জোগাতে ম্যাথিউ দিনরাত এক করে চুরি করতে শুরু করে এবং যত বেশি সম্ভব টাকা উপার্জন করার চেষ্টা করে। তাদের গ্যাংয়ের সবাই মিলে একটি পুরনো নৌকায় চুরি করা সব জিনিসপত্র জমিয়ে রাখত। রাতে তারা সবাই এক জায়গায় জড়ো হতো এবং চুরি করা জিনিসগুলি নিজেদের মধ্যে ভাগ করে নিত। তখন ম্যাথিউর চুরি করা জিনিসপত্রের মধ্যে দুটি ইনভিটেশন কার্ড পাওয়া যায়, যেগুলি আসলে পিটারের বাড়ির পার্টির নিমন্ত্রণপত্র ছিল। সম্ভবত ম্যাথিউ কারো ব্যাগ থেকে এগুলি চুরি করেছিল। অ্যালেক্স বলে, এই পার্টিতে ম্যাথিউ আর আমি যাব। এতে ডিউক বিরক্ত হয়ে যায়। ম্যাথিউ তো নতুন, ও কেন এই সুযোগ পাবে? আমি যাব। কিন্তু অ্যালেক্স বলে, তুমি কি নিজের চেহারা দেখেছো? তোমাকে দেখলেই ওরা বুঝে যাবে যে তুমি চোর। ম্যাথিউ আর আমাকে দেখতে কোনো বড়লোক ঘরের ছেলের মতো লাগছে, তাই আমরাই যাব। পরের দৃশ্যে তারা সবাই পার্টির জন্য সুন্দর পোশাক পরে তৈরি হয়। এদিকে আলিশাও সেজেগুজে পার্টির উদ্দেশ্যে রওনা দেয়। ম্যাথিউ এবং অ্যালেক্স পার্টিতে এসে পৌঁছায়। চারিদিকে পুলিশ দেখে ম্যাথিউ কিছুটা ভয় পেয়ে যায়। অ্যালেক্স তাকে বোঝায় যে ভয়ের ভাব যেন কোনোভাবেই মুখে প্রকাশ না পায়। সাবধান থাকো, আত্মবিশ্বাসী থাকো আর ভালোভাবে অভিনয় করো। বাইরের দিকে কিছু মানুষ স্কেটিং করছিল। এই দুজনেও তাদের সাথে স্কেটিং করতে শুরু করে এবং সুযোগ বুঝে সবার জিনিসপত্র হাত সাফাই করতে থাকে। ইতিমধ্যে আলিশা এবং তার গৃহশিক্ষিকা পার্টিতে এসে পৌঁছায়। একজন ব্যক্তি তাদের স্বাগত জানায়। পিটার পার্টিতে একটি বিশেষ স্কেটিং পারফরমেন্স দেখায়। এরপর শুরু হয় কাপল স্কেটিং। পিটার আলিশাকে ডাকে এবং স্কেটিং করতে করতে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। সে আলিশার রূপের প্রশংসা করে এবং বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আলিশার পিটারের এই হাবভাব মোটেও পছন্দ হয় না। সে জিজ্ঞেস করে, আমাদের তো মাত্র একবারই দেখা হয়েছে, তুমি এত তাড়াতাড়ি কিভাবে সিদ্ধান্ত নিলে? আমি তো তোমার ব্যাপারে তেমন কিছু জানিও না। ঠিক তখনই একজন লোক পিটারকে জরুরি কোনো কারণে ডাকে, তাই পিটারকে সেখান থেকে যেতে হয়। লোকটি পিটারকে বলে, স্যার, পার্টির অতিথিরা অভিযোগ করছেন যে তাদের ওয়ালেট, দামি ঘড়ি এবং অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে গেছে। আমাদের মনে হয় পকেটমারদের কোনো গ্যাং এই পার্টিতে ঢুকে পড়েছে। এদিকে আলিশা স্কেটিং করতে করতে হঠাৎ পিছলে পড়ে যেতে থাকে। ঠিক শেষ মুহূর্তে ম্যাথিউ তাকে ধরে ফেলে। আলিশাকে দেখে ম্যাথিউ চমকে ওঠে এবং বুঝতে পারে যে সে ওই মন্ত্রীর মেয়ে।
আলিশাও তাকে চিনে ফেলে এবং বলে, তুমিই তো সেদিন আমাদের ব্যালকনিতে উঠেছিলে। ম্যাথিউ বলে, দেখো তোমাদের কারণে আমার চাকরিটা চলে গিয়েছিল, তাই রাগের মাথায় আমি তোমাদের বাড়ির প্রতীকটা নষ্ট করতে গিয়েছিলাম। তুমি আমার জায়গায় থাকলে তুমিও ঠিক এটাই করতে। আমার অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ঠিক তখনই কিছু মানুষ বলতে শুরু করে, আমাদের জিনিসপত্র চুরি হয়ে গেছে। এটা শুনে ম্যাথিউ তার চুরি করা একটা জিনিস লুকিয়ে ফেলে। আলিশা বুঝতে পারে যে ম্যাথিউ ওই চোরেদের দলের একজন যারা এখানে চুরি করছে। এবার ম্যাথিউ আর কি বা করতে পারত, সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু আলিশা বলে, 1 মিনিট দাঁড়াও, তুমি যদি আমার একটা উপকার করো তবে আমি তোমার ব্যাপারে কাউকে কিছু বলবো না, আগে আমার কথা শোনো। সে ম্যাথিউকে একটি জায়গার নাম বলে এবং বলে, তুমি যদি কাল সেখানে না আসো তবে আমি সত্যিই পুলিশকে সব জানিয়ে দেব। ম্যাথিউ বলে, দয়া করে এমনটা করো না, আমি কাল অবশ্যই আসব। ঠিক তখনই অ্যালেক্স সেখানে চলে আসে এবং তারা দুজনে বাইরে যাওয়ার রাস্তার দিকে দৌড়াতে থাকে। রক্ষীরা জিজ্ঞেস করে, কি ব্যাপার? ম্যাথিউ উত্তর দেয়, কিছু না, 2 জন মানুষ তাদের কুকুর নিয়ে এসেছিলেন, ওগুলো হারিয়ে গেছে, তাই তারা ওগুলোকে খুঁজছেন। গেটের দরজাটা বন্ধ করে দিল, নইলে কুকুরগুলো পালিয়ে যাবে। এমন একটা আজব অজুহাত দিয়ে তারা দুজনে সেখান থেকে চম্পট দিল। তারপর নিজেদের আস্তানায় পৌঁছে আজকের চুরি করা মালগুলো বের করলো। আজ তাদের বেশ ভালো কামাই হয়েছিল, তাই সেলিব্রেট করতে তারা একটা ক্লাবে গেল। ভালো মতো মদ্যপান করার পর ম্যাথিউ অনেক দেরিতে বাড়ি ফিরল। পল তাকে জিজ্ঞেস করলেন, আজকাল তোমার হাবভাব আমার মোটেও ভালো ঠেকছে না, ব্যাপারটা কি বলো তো? আমি তোমাকে যে স্কেটিং জুতো জোড়া দিয়েছিলাম সেটাও তুমি আজকাল ব্যবহার করছো না, ঘটনাটা কি? ম্যাথিউ উত্তর দিল, বাবা, এই নতুন কাজের জন্য আমাকে নতুন জুতো কিনতে হয়েছে, ওই পুরনো জুতো জোড়া আমার কোনো কাজে আসছিল না। সে পলের হাতে অনেকগুলো টাকা দিয়ে বলল এগুলো যেন সে তার চিকিৎসার জন্য খরচ করে। তখন তার মুখ থেকে মদের গন্ধ আসছিল। পল বুঝতে পারলেন যে ম্যাথিউ নিশ্চয়ই কোনো ভুল পথে পা বাড়িয়েছেন। সে মদ খাচ্ছে, আবার এত টাকাও দিচ্ছে, এত টাকা সে পাচ্ছে কোত্থেকে? তিনি বললেন, একদিনে কেউ এত টাকা সৎ পথে রোজগার করতে পারে না, তুমি নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করছো। ম্যাথিউ তখন মদের ঘরে ছিল, তাই সে সত্যিটা স্বীকার করে ফেলল, হ্যাঁ, আমি ধনীদের টাকা চুরি করি। তার বাবা তখন বললেন, তুমি যাই করছো এক্ষুনি তা বন্ধ করো। আমি জানি তুমি এসব আমার চিকিৎসার খরচের জন্য করছো, কিন্তু এই দুর্নীতির টাকায় আমি কোনোদিনও বেঁচে ফিরতে পারবো না। ভগবানকে ভয় করো, তিনি আমাদের প্রতিটা কাজ দেখছেন। ম্যাথিউ রেগে গিয়ে উত্তর দিল, আমি তোমার ওই ভগবানকে বিশ্বাস করি না। পল ঠিক সেই মুহূর্তেই তাকে একটা থাপ্পড় মারলেন এবং বললেন, এই বাড়িতে তোমার জন্য আর কোনোদিন কোনো জায়গা হবে না, এখান থেকে দূর হয়ে যাও। ম্যাথিউ বাড়ি ছেড়ে চলে গেল। এদিকে নিকোলাই পিটারকে জিজ্ঞেস করলেন, সেই গ্যাংয়ের যদি তোমার মতো একজন পুলিশ অফিসারের জিনিস চুরি করার সাহস থাকে তবে সাধারণ নাগরিকদের কি অবস্থা হবে? পিটার উত্তর দিল, স্যার, ওদের ধরার জন্য আমার কাছে একটা পরিকল্পনা আছে। এরপর সে তার প্ল্যানটি খুলে বলল। অন্যদিকে ম্যাথিউ তার জমানো সব টাকা নিয়ে ডাক্তারের কাছে দিয়ে বলল, আমি ইতিমধ্যেই অর্ধেকের বেশি টাকা মিটিয়ে দিয়েছি এবং বাকিটা খুব তাড়াতাড়ি নিয়ে আসব। দয়া করে ওই জার্মান ডাক্তারকে যত দ্রুত সম্ভব এখানে ডেকে পাঠান। আমার বাবার চিকিৎসা যেন যত তাড়াতাড়ি সম্ভব শুরু হয়ে যায়। আলিশা যে কোনোভাবে তার বাড়ি থেকে পালিয়ে সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে সে ম্যাথিউকে ডেকেছিল। সে ম্যাথিউর হাত ধরে একটা বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর সে তাকে বলে, আমি উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি যেতে চাই, কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে হয় আমার বাবা মার অনুমতি লাগবে, না হলে আমার স্বামীর। আমার বাবা আমাকে পড়াশুনো করতে দেবেন না, তাই আমি তোমাকে আমার স্বামী হিসাবে সবার সাথে পরিচয় করিয়ে দেব। তোমাকে আমার স্বামীর মতো অভিনয় করতে হবে। ম্যাথিউ অবাক হয়ে গেল, কিন্তু আলিশার অনুরোধ তাকে মেনে নিতেই হলো। তারা দুজনে ভেতরে অপেক্ষা করতে লাগলো। অবশেষে আলিশার ডাক পড়ল। সেখানে তাকে একটি জটিল সূত্রের সমাধান করতে বলা হলো।
আলিশা এত নিখুঁতভাবে সেটার সমাধান করে দিল, প্রফেসর তো অবাক। তিনি বললেন, তুমি এই সব কোথা থেকে শিখলে? আলিশা পাল্টা জিজ্ঞেস করলো, আপনি গান কোথা থেকে শিখেছেন? প্রফেসর তার ওপর বেশ ইমপ্রেস হলেন এবং ইন্টারভিউ প্ল্যানের সবাই তাকে ইউনিভার্সিটিতে ভর্তি নিতে রাজি হয়ে গেলেন। কিন্তু এর জন্য আলিশার যে কোনো একজন অভিভাবকের অনুমতির প্রয়োজন ছিল। আলিশা বলল, আসলে আমার স্বামী আমার সাথেই এসেছেন। তখন ম্যাথিউকে ভেতরে ডাকা হলো, কিন্তু যেহেতু ম্যাথিউ এবং আলিশা আগে থেকে কোনো প্রস্তুতি নেননি, তাই তারা দুজনে আলাদা আলাদা উত্তর দিয়ে বসলো। ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করলেন, তোমাদের বিয়ে কবে আর কোথায় হয়েছিল? তারা দুজনেই দুটি আলাদা জায়গা এবং তারিখের কথা বলল। এতে প্যানেলের সবাই বুঝতে পারলেন যে আলিশা মিথ্যা কথা বলে ম্যাথিউকে এখানে নিয়ে এসেছেন। সে আসলে তার স্বামী নন। এই কারণে তার অ্যাডমিশন রিজেক্ট করে দেওয়া হলো। আলিশা বাইরে এসে তাকে বকাঝকা করতে লাগলো, তোমার কথা বলার কি দরকার ছিল? তুমি চুপ থাকতেও তো পারতে। আমি নিজে উত্তর দিতে পারতাম। তুমি আমার সব শেষ করে দিলে। এখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো না, আর বিজ্ঞানী হওয়ার স্বপ্নটা এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেল। এই নাও, তুমি তো এটাই চেয়েছিলে। এই বলে সে তার কানের দুলজোড়া ম্যাথিউর হাতে গুজে দিয়ে চলে যেতে লাগলো। আগে বলতে যে কি বলতে হবে বা কেন আমায় ডেকেছো, তবে আমি পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসতাম। আর এই নাও, আমি তোমার এই কানের দুল চাই না। আর হ্যাঁ, আমি তোমার ভাবনার মতো চোর নই। আমি তোমার পরিবারের মতো গরিবদের ওপর জুলুম করি না। আমি শুধু ধনীদের টাকা চুরি করি। আলিশা চমকে উঠে বলল, কে বলল তোমাকে যে আমরা গরিবদের ওপর অত্যাচার করে টাকা কামাই? ম্যাথিউ উত্তর দিল, তুমি যে রাজপ্রাসাদে থাকো সেটা কি সৎশ্রমের টাকা দিয়ে তৈরি হয়েছে বলে তোমার মনে হয়? পুরো শহর জানে তোমার দাদু কত মানুষকে গোলাম বানিয়ে রেখেছিলেন। তিনি কত গরিব মানুষের অধিকার কেড়ে নিয়ে ওই বাড়িটা তৈরি করেছেন, তা সবাই জানে। পুরো শহর জানে কিভাবে তোমার পরিবার এত ধনী হয়েছে আর কিভাবে তোমার বাবা মন্ত্রী হয়েছেন। আলিশা বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি ওনাদের মতো নই। ম্যাথিউ বলল, ঠিক তেমনই আমিও তোমার ভাবনার মতো মানুষ নই। আচ্ছা, যাই হোক, তুমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে কেন চাও? আলিশা বলল, আমার কেমিস্ট্রি মানে রাসায়ন খুব ভালো লাগে। আমি এই বিষয়ে গবেষণা করতে চাই এবং নতুন নতুন ওষুধ আবিষ্কার করতে চাই। আমি এমন এক পৃথিবী চাই যেখানে সবাই সমান হবে, সবার জন্য বিনামূল্যে শিক্ষা আর চিকিৎসার ব্যবস্থা থাকবে। ম্যাথিউ তার কথা শুনে ভীষণ ইমপ্রেস হয় এবং বুঝতে পারে যে মেয়েটি তার বাবার মতো একদমই নয়। এরপর তারা আলিশার বাড়ির সামনে এসে পৌঁছায়। আলিশা বলে, তুমি আমার জন্য এত দূর আসলে? এগুলো তোমার নিজের কাছেই রেখে দেওয়া উচিত। এই বলে সে তার কানের দুলজোড়া ম্যাথিউকে দেয়। ম্যাথিউ বলে, এগুলো তোমার কাছেই রাখো। যদি আমার জন্য কিছু করতে চাও তবে কালকে আমার সাথে একটু বাইরে বেরোবে। আলিশা জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ডেটে যাওয়ার জন্য বল? ম্যাথিউ বলে, না না, মানে হ্যাঁ, ওই রকমই কিছু একটা ধরে নাও। আলিশার মনেও ম্যাথিউর প্রতি ভালো লাগা তৈরি হতে শুরু করেছিল, কিন্তু সে বলে, আজই আমি কত কষ্ট করে বাইরে বেরোলাম, কাল আবার বেরোনো আমার পক্ষে সম্ভব হবে না। তবে হ্যাঁ, কোনো একদিন আমি তোমার সাথে অবশ্যই এই শহরে ঘুরে বেড়াবো। কিছুদিন কেটে যায়। ক্রিসমাসের আগের দিন নিকোলাইয়ের স্ত্রী তাকে একটি গাড়ি উপহার দেন, যা সেই সময় নতুন বাজারে এসেছিল। তিনি আলিশাকেও একটি খাঁচা উপহার দেন তার খরগোশটিকে রাখার জন্য। আসলে তার সৎ মা একদমই পছন্দ করতো না যে খরগোশটি পুরো বাড়ি জুড়ে ঘুরে বেড়াক, তাই সেটিকে বন্দি রাখার জন্যই তিনি এই খাঁচাটি দিয়েছিলেন। এরপর সবাই গাড়িতে করে একটি পার্টির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু আলিশা বলে, আমি যেতে চাই না, তোমরা যাও। ওনারা চলে যাবার পর আলিশা নিজের ঘরে বসে পড়াশুনো করছিল। ঠিক তখনই তার জানলায় ছোট ছোট পাথর এসে পড়তে থাকে। সে বুঝতে পারে যে নিশ্চয়ই ম্যাথিউ এসেছে। সে জানতো যে আলিশা আজ বাড়িতে একা থাকবে। আলিশা বাইরে এসে তাকে ধমক দিয়ে বলল, কি করছো তুমি পকেটমার? ম্যাথিউ হেসে বলল, আজ তো তোমাকে আটকানোর মতো বাড়িতে কেউ নেই, চলো আজ শহরের দিকে ঘুরতে যাওয়া যাক। প্রথমে সে একটু ভয় পাচ্ছিল,
কিন্তু ম্যাথিউর উৎসাহ দেওয়ায় সে রাজি হয়ে যায়। ম্যাথিউ তাকে একটি দড়ির সাহায্যে নিচে নামিয়ে আনে। পরের দৃশ্যে দেখা যায় দুজনে এক জায়গায় স্কেটিং করছে আর পুরো শহর জুড়ে ভীষণ ধুমধাম করে ক্রিসমাস উদযাপন হচ্ছে। ওরা দুজনেই তাতে যোগ দেয়। আলিশার মনে এক অদ্ভুত স্বাধীনতার অনুভূতি হচ্ছিল, কারণ তার নিজের বাড়িটাই তার কাছে একটা খাঁচা হয়ে উঠেছিল। সেখানে বেচারা মেয়েটি নিজের মতো করে বাঁচতেও পারছিল না। তার বাবা আর রক্ষীদের সর্বক্ষণের নজরদারির মধ্যে থাকতে তার ভীষণ কষ্ট হতো। কিন্তু আজ সে ম্যাথিউর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মন ভরে উপভোগ করছিল। ঠিক তখনই অ্যালেক্স তার বন্ধুদের সাথে সেখানে এসে পৌঁছায় এবং সেও খুব খুশি হয় যে ম্যাথিউ অ্যালিসাকে খুঁজে পেয়েছে। এরপর তারা সবাই মিলে একটা ক্লাবে যায়, কিন্তু আলিশা আর ম্যাথিউ মদ্যপান করে না। তখন অ্যালেক্স আলিশাকে একটি কেমিস্ট্রির বই উপহার দেয়। সে বলে, আমি এটা এক ব্যক্তির কাছ থেকে চুরি করেছি, ভাবলাম এটা তোমার কাজে লাগবে। এটাকে আমার তরফ থেকে ক্রিসমাসের গিফট হিসাবে ধরে নাও। সবাই হাসাহাসি আর গল্পগুজব করতে থাকে। কিন্তু ডিউক, যে ম্যাথিউকে ভীষণ হিংসা করত, সে ম্যাথিউ আর আলিশাকে নিয়ে একটা বাজে মন্তব্য করে বসে। এতে ম্যাথিউ রেগে গিয়ে বলে, আলিশার কাছে ক্ষমা চাও। কিন্তু ডিউক কোনো কথা শোনে না এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন অ্যালেক্স এসে তাদের দুজনকে আলাদা করে। অবশেষে ম্যাথিউ আলিশাকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেয়। আলিশা বলে, আজকের দিনটা আমার জীবনের সেরা দিন ছিল। আমি এর আগে কখনো এত খুশি হইনি। শেষের ওই মারামারিটা না হলে দিনটা আরো পারফেক্ট হতো। তোমার কোথাও লাগেনি তো? ম্যাথিউ বলে, না না। এবং তারপর তারা একে অপরকে কিস করে। পরের দিন ম্যাথিউ এবং তার গ্যাং বাজারে চুরি করা শুরু করে। ঠিক তখনই একটি মদের দোকানের সামনে এক ব্যক্তি প্রচুর টাকা হাতে নিয়ে চিৎকার করে বলতে থাকে, আমি এই পুরো দোকানটাই কিনে নিতে পারি, আমার কাছে অনেক টাকা আছে। এটা দেখে ম্যাথিউর গ্যাং তার পুরো টাকাগুলো চুরি করার প্ল্যান করে। কিন্তু তারা জানতো না যে এটি আসলে পুলিশের পাতা একটি ফাঁদ ছিল এবং ওই লোকটি আসলে ছদ্মবেশী পুলিশ অফিসার। পিটার গাড়ির ভেতর থেকে সবকিছু দেখছিল। লোকটির এই অতিরিক্ত চালচলন দেখে অ্যালেক্স আর ম্যাথিউর সন্দেহ হয়। তারা প্রায় বুঝেই ফেলেছিল যে কেউ তাদের ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু ডিউক এটাকে নিজের প্রতিভা দেখানোর একটা সেরা সুযোগ মনে করে এবং বলে, তোমরা যদি না যেতে চাও তবে যেও না, আমি একাই ওর সব টাকা চুরি করব। সে দৌড়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় এবং পুলিশ অফিসাররা তার হাতে হাতকড়া পরিয়ে দেয়। ডিউক পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সে পুরোপুরি ফেঁসে গিয়েছিল। ম্যাথিউ তাকে বাঁচাতে ছুটে যায় এবং নিজের স্কেটিং জুতোর ব্লেড দিয়ে ডিউকের হাতকড়ার চেনটি কেটে ফেলে। এরপর তারা দুজনে দ্রুত সেখান থেকে পালায় এবং শুরু হয় এক বিপজ্জনক তাড়া। এরই মধ্যে তাদের সেই গাড়ির হকার পার্টনারটি ধরা পড়ে যায়। ম্যাথিউ এবং ডিউককে ফাঁদে ফেলার এক জোরদার চেষ্টা চালানো হতে থাকে, কিন্তু ম্যাথিউ লাফিয়ে উঠে জালটা ওপরের দিকে টেনে ধরে আর ডিউক নিচ দিয়ে স্কেটিং করে পালিয়ে যায়। এটি সত্যি একটি অসাধারণ স্ট্যান্ড দৃশ্য ছিল বন্ধুরা। তারপর একটি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় তারা 1900 দশকের একটি পুরনো বোট উপড়ে ফেলে রাস্তাটি বন্ধ করে দেয়। এইভাবেই তারা পুলিশের হাত থেকে রক্ষা পায়। ডিউক ম্যাথিউকে ধন্যবাদ জানিয়ে বলে, আমি তোমাকে হিংসা করতাম, এমনকি গতকাল তোমার সাথে মারামারিও করেছি, তাও তুমি আমাকে বাঁচালে। তুমি সত্যিই খুব ভালো বন্ধু, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ম্যাথিউ বলে, ঠিক আছে, এখন আমাদের আলাদা আলাদা রাস্তা ধরতে হবে, নইলে আমরা দুজনেই ধরা পড়ে যাব। এরপর তারা দুজনে দুদিকে পালিয়ে যায়। পিটার একটি হুক দিয়ে ম্যাথিউকে ধরার চেষ্টা করে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে অ্যালেক্স সেখানে চলে আসে এবং পিটারের পায়ে গুলি করে ম্যাথিউকে বাঁচিয়ে নেয়। পরের দৃশ্যে দেখা যায় পিটারের চিকিৎসা চলছে। তবে পিটার মনে মনে ভীষণ খুশি হয় যে অন্তত পকেটমার গ্যাংয়ের একজন সদস্যকে ধরতে পেরেছে। পরের দৃশ্যে একটি ম্যাজিক শো দেখানো হয়, যেখানে অ্যালিসা
তার বাবা, সৎ মা, পিটার এবং পিটারের মা উপস্থিত ছিলেন। পিটার যে কোনো উপায়ে আলিশাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছিল। সে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল আলিশার সম্পত্তি। আলিশা তাকে পাত্তাই দেয় না, কিন্তু সৎ মা তাদের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। তাই তিনি জোর করে তাদের দুজনকে পাশাপাশি বসিয়ে দেয়। শুধু তাই নয়, তিনি আলিশা আর পিটারকে স্টেজের ওপরে একটি ম্যাজিক ট্রিকে অংশ নিতেও বাধ্য করেন। জাদুকরের সামনে পাত্রে জল রাখা ছিল এবং তাতে আগুন জ্বলছিল। যখন জাদুকর সেই জলে নিজের হাত ডোবাচ্ছিলেন, তখন তার হাতে আগুন ধরে যাচ্ছিল। সবাই অবাক হয়ে ভাবছিল এটা কি রকম জাদু, কিন্তু আলিশা জানতো এটি কোনো জাদু নয়, বড় একটি রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন। তাই সে নিজেও সেই জলে হাত ডোবায় এবং তার হাতেও আগুন ধরে যায়। নিকোলাই আতঙ্কিত হয়ে পড়েন, ভাবেন তার মেয়ের হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে। কিন্তু তখনই আলিশা সবাইকে বুঝিয়ে বলে যে এটি মিথাইল এবং বোরিক অ্যাসিডের বিক্রিয়ার কারণে ঘটছে। এটি বিজ্ঞান, এর পিছনে কোনো জাদু নেই। সবাই আলিশার বুদ্ধির প্রশংসা করতে থাকে, কিন্তু এই ম্যাজিক শোর আয়োজন আলিশার সৎমাই করেছিলেন। তাই তিনি কিছুটা অপমানিত বোধ করেন এবং রাগে সেখান থেকে চলে যান। বাড়ি ফিরে নিকোলাই আলিশাকে জিজ্ঞেস করেন, তুমি এই সব কোথা থেকে শিখলে? এরপর তিনি জানতে পারেন যে আলিশা লুকিয়ে লুকিয়ে অনেক বই আনিয়েছিল এবং সেগুলো পড়েই এই সব শিখছিল। তার এই প্রতিভার প্রশংসা করার বদলে তিনি রেগে গিয়ে তার সব বই আগুনে পুড়িয়ে দেন, এমনকি তার গৃহশিক্ষিকাকেও চাকরি থেকে বের করে দেয়। তাছাড়া তিনি আলিশার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেন, এমনকি তার পোষা খরগোশটিকেও কেড়ে নেওয়া হয়। কিন্তু যাওয়ার সময় শিক্ষিকা আলিশাকে উৎসাহিত করে বলেন, মা, এই মানুষেরা তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারে, কিন্তু কেউ কোনোদিন তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য আর তোমার জ্ঞান কেড়ে নিতে পারবে না। আর সেটাই তোমার আসল শক্তি। আমি এখানে থাকি আর না থাকি, তুমি নিজের স্বপ্ন অবশ্যই পূরণ করবে। আলিশা বলে, আমি কখনো হাল ছাড়বো না। আমি সত্যি বলছি, আমি আমার লক্ষ্যে পৌঁছাবই। অনেকদিন পর ম্যাথিউ বাড়ি ফিরে দেখে যে তার বাবা আর নেই। তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছিল এবং তিনি মারা গেছেন। তখন আমরা ছোট্ট একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে পল ছোটবেলায় ম্যাথিউকে স্কেটিং শেখাচ্ছিলেন। ম্যাথিউ সব সময় নিচের দিকে তাকিয়ে থাকতো, তাই পল বলেছিলেন, বাবা, নিচের দিকে তাকিও না, সব সময় সামনের দিকে তাকাও এবং জীবনে এগিয়ে যাও। এই সব কথা ভেবে ম্যাথিউ কান্নায় ভেঙে পড়ে। সে তার বাবার কবরের কাছে যায় এবং কেঁদে কেঁদে প্রতিজ্ঞা করে, তুমি যেমন বলেছ আমি আর কোনো অন্যায় করব না, আমি চুরি করা ছেড়ে দেব এবং তোমার মতোই সততার সাথে বাঁচব। ম্যাথিউ অ্যালেক্সকে গিয়েও বলে, আজ থেকে আমি আর তোমাদের গ্যাংয়ের কাজ করব না। অ্যালেক্সও ম্যাথিউর অনুভূতিটা বুঝতে পারে। এদিকে আলিশা বাড়ি থেকে পালানোর জন্য পুরোপুরি তৈরি। সে বাইরে আসে, কিন্তু মেন গেট বন্ধ ছিল। গেট টপকানো তার পক্ষে সম্ভব ছিল না, তাই সে তার বাবার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে প্রথমে ম্যাথিউর খোঁজে সেই ক্লাবে যায়। ম্যাথিউ সেখানে ছিল না, তবে অ্যালেক্সের প্রেমিকা সেখানে ছিল। সে আলিশাকে সেই পুরনো নৌকায় নিয়ে যায় যেখানে ম্যাথিউ তার বন্ধুদের সাথে ছিল। আলিশার হাতে একটি বক্স ছিল। সে বলে, আমি এতে আমার মায়ের গয়না নিয়ে এসেছি। তোমার বাবার চিকিৎসার জন্য যতটুকু প্রয়োজন তুমি নিয়ে নাও, বাকিটা নিয়ে আমি প্যারিস চলে যাব, সেখানে গিয়ে পড়াশুনো করব। কিন্তু ম্যাথিউকে এতটা বিষণ্ণ দেখে সে জানতে পারে যে তার বাবা আর বেঁচে নেই। তখন সে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা ও সাহস যোগায়। এরপর তারা আলিশাকে নৌকার ভিতরে একটি ঘর দেয় এবং ম্যাথিউ বলে, আজকের রাতটা এখানেই থাকো, কাল আমি তোমাকে প্যারিসের ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠিয়ে দেব। তাদের দুজনের মনেই ভালোবাসা ছিল, কিন্তু কেউ তা মুখে প্রকাশ করতে পারছিল না। ম্যাথিউ যখন ঘর থেকে চলে যেতে লাগে, তখন আলিশা তাকে থামিয়ে বলে, আমরা দুজনেই কেন প্যারিস চলে যাচ্ছি না? তুমি তো চুরি করা ছেড়ে দিয়েছো। সেখানে গিয়ে তুমি অন্য কোনো কাজ খুঁজে নিতে পারবে। আমরা দুজনে একসাথে থাকবো। ম্যাথিউ মনে মনে আলিশার মুখ থেকে
এই কথাটি শোনার জন্যই অপেক্ষা করছিল। এখন সে তা বলেই ফেলল, যা শুনে ম্যাথিউ অত্যন্ত আনন্দিত হয়। সেই রাতে তারা একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ হয়। কিন্তু তখনই বাইরের একটা আওয়াজে সবাই চমকে ওঠে। পিটার তাদের গ্যাংয়ের এক সদস্যকে ধরে ফেলেছিল এবং তার মাধ্যমেই পুলিশ তাদের এই আস্তানার খোঁজ পেয়ে যায়। এখন পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। পিটার লাউড স্পিকারে ঘোষণা করে, এখন আর পালানোর কোনো সুযোগ নেই। আমরা তোমাদের 3 দিক থেকে ঘিরে ফেলেছি, আর চতুর্থ দিকে রয়েছে বরফ জমে থাকা জল। সেখানে ঝাঁপ দিলেও তোমরা মারা যাবে, তাই চুপচাপ আত্মসমর্পণ করো। কিন্তু ভেতর থেকে কেউই বের হয় না এবং এক পর্যায়ে পুলিশ এসে নৌকায় আগুন লাগিয়ে দেয়। ভেতরে থাকা ম্যাথিউ, আলিশা এবং অ্যালেক্স সবাই বাঁচার চেষ্টায় বাইরে লাফিয়ে পড়ে, কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায়। ম্যাথিউ এবং আলিশা নৌকার ছাদে পৌঁছায় এবং ম্যাথিউ একটি দড়ির সাহায্যে আলিশাকে অন্য পাশে নামানোর চেষ্টা করে, কিন্তু তখনই অ্যালেক্স এসে ম্যাথিউকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং আলিশাকে বন্দি করে পিটারকে হুমকি দেয়, আমার বন্ধুদের ছেড়ে দাও, নইলে আমি আলিশাকে মেরে ফেলবো। অ্যালেক্স জানতো ম্যাথিউ তাকে এমনটা করতে দেবে না, তাই সে ম্যাথিউকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ওদিকে পিটার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে আলিশা ওদের সাথে আছে। সন্দেহ হওয়ায় সে তার দূরবীন দিয়ে ভালো করে দেখে চমকে যায়। অগত্যা তাকে রাজি হতে হয় এবং সে অ্যালেক্সের বন্ধুদের ছেড়ে দেয়। অ্যালেক্স আলিশার কাছে ক্ষমা চায় এবং দড়ি দিয়ে তাকে আস্তে আস্তে নিচে নামাতে থাকে, কিন্তু মাঝপথে আগুনের তাপে দড়িটি ছিঁড়ে যায়। তবে ম্যাথিউ ঠিক শেষ মুহূর্তে আলিশাকে ধরে ফেলে, যার ফলে সে বেঁচে যায় এবং তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। কিন্তু তখনই পুলিশ অ্যালেক্স ও ম্যাথিউর উপর গুলি চালাতে শুরু করে। ম্যাথিউ দ্রুত উপরে উঠে আসে এবং রেগে গিয়ে অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তুমি কেন এমনটা করলে? কিন্তু অ্যালেক্স আলিশাকে বন্দি করে যেসব বন্ধুদের বাঁচিয়েছিল তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের ধরে ফেলে। এখন তাদের আর পালানোর কোনো পথ ছিল না। অ্যালেক্স জলে ঝাঁপ দিয়ে পালানোর পরামর্শ দেয়। ম্যাথিউ তাকেও সাথে আসার জন্য বলে। অ্যালেক্স বলে, তুমি আগে ঝাঁপ দাও, আমি আসছি। কিন্তু মনে হচ্ছিল অ্যালেক্স মনে মনে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ম্যাথিউ জলে ঝাঁপ দেয়, কিন্তু তখনই অ্যালেক্সের গায়ে গুলি লাগে এবং সে উল্টে জলে পড়ে গিয়ে ডুবে যায়। ম্যাথিউ কোনো মতে বেঁচে ফিরে সমুদ্রের তীরে পৌঁছায়। পরের দৃশ্যে পিটার আলিশাকে নিকোলাইয়ের হাতে তুলে দেয় এবং বলে, আপনার মেয়ে অন্য দেশে চলে যাচ্ছিল, তাও আবার ওই বদমাশ চোরদের সাথে। তবে আমার মনে হয় না এতে আলিশার কোনো দোষ ছিল। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে ম্যাথিউ তীরের ওপর পড়েছিল এবং ঠান্ডায় তার শরীর পুরোপুরি জমে গিয়েছিল। কিছু জেলে সেখানে আসে এবং তাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যায় যিনি ম্যাথিউয়ের বাবার চিকিৎসা করেছিলেন। সেই একই ডাক্তার তাকে সিপিআর দেয় এবং বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু কোনো কাজ হয় না। ডাক্তার এখন ভাবেন যে সে কোমায় চলে গেছে এবং আর বাঁচবে না। কিন্তু ঠিক তখনই ভাগ্যবশত ম্যাথিউর জ্ঞান ফিরে আসে। সে চোখ মেলা মাত্রই ডাক্তার ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। ম্যাথিউ তার বাবার চিকিৎসার জন্য ডাক্তারকে যে টাকা দিয়েছিল, ডাক্তার তা ফেরত দিয়ে বলেন, আমি শুনেছি তোমার বাবা মারা গেছেন, তাই এই টাকাটা তুমি নিজের কাছেই রাখো। কিন্তু ম্যাথিউ সেই টাকা থেকে প্যারিস যাওয়ার দুটো টিকিটের টাকা রেখে এবং ডাক্তারকে জড়িয়ে ধরার বাহানায় বাকি টাকাটা ওনার পকেটে ঢুকিয়ে দেয়। বন্ধুরা, এটি আসলে সেই অসৎ উপায়ের টাকা ছিল। পল বলেছিলেন, বাবা সততার উপার্জনে খেও। তাই ম্যাথিউ সেই টাকা নিজের কাছে রাখতে চায়নি। সে ভাবল ডাক্তার হয়তো এই টাকা দিয়ে কোনো অভাবী মানুষের সাহায্য করতে পারবেন। এদিকে আলিশা যেন এক চলন্ত লাশে পরিণত হয়েছে। একদিকে সে ম্যাথিউর জন্য চিন্তিত যে তার কি হয়েছে, অন্যদিকে তার পড়াশুনো করার যে স্বপ্ন ছিল তাও যেন ফিকে হয়ে যাচ্ছে। বেচারা মেয়েটি ভিতরে ভিতরে একদম ভেঙে পড়েছে। তার উপর নিকোলাই তড়িঘড়ি করে পিটারের সাথে তার এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে ফেলেছিল। এমনকি তার সৎমা বলেন,
এই নতুন বছরে বেশ ধুমধাম করে আলিশার এঙ্গেজমেন্ট করা হবে। নতুন বছরের সেই দিনটি চলে আসে। ম্যাথিউ দূর থেকে আলিশাকে দেখছিল। আলিশার বাবার গাড়ি তাকে কোথাও নিয়ে যাচ্ছিল। এটা দেখে ম্যাথিউ তার বাবার দেওয়া সেই স্কেটিং জুতো জোড়া পরে নেয় এবং গাড়ির পিছু নেয়। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের জন্য সেখানে অনেক বড় বড় নামি দামি মানুষজন জড়ো হয়েছিল। সবাই ঐতিহ্যবাহী পোশাকে সেজেছিলেন এবং ম্যাথিউ একজন ওয়েটারের ছদ্মবেশ ধরে ভেতরে ঢুকে পড়ে। পিটার তখনও আলিশার চারপাশে ঘুরঘুর করে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। আলিশা সম্পূর্ণ অন্য এক দুনিয়ায় হারিয়ে গিয়েছিল। কোনো কিছুতেই তার মন ছিল না। এক পর্যায়ে বিরক্ত হয়ে সে বলে, দয়া করে আমাকে একটু একা ছাড়ো, আমি একটু বাইরের মুক্ত বাতাসে যেতে চাই। ম্যাথিউ আলিশাকে বাইরে যেতে দেখে এবং সঙ্গে সঙ্গে তার পিছু নেয়। ম্যাথিউ যখন তার সামনে এসে দাঁড়ায়, আলিশা যেন নতুন করে বেঁচে থাকার প্রাণ শক্তি ফিরে পায়। ম্যাথিউ তাকে প্যারিস যাওয়ার দুটি টিকিট দেখায় এবং বলে, আমরা দুজনেই এখান থেকে চলে যাচ্ছি, তুমি একদম চিন্তা করো না। আলিশার মনে এখন আত্মবিশ্বাস ফিরে আসে যে সে এখান থেকে পালাতে পারবে। ঠিক তখনই হেড ওয়েটার সেখানে আসে এবং জিজ্ঞেস করে, এই ওয়েটার কি আপনাকে বিরক্ত করছে? আলিশা উত্তর দেয়, না, তেমন কিছু নয়, আপনি আসতে পারেন। সে চলে যাওয়ার পর তারা দুজনে চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। কিন্তু তারা লক্ষ্য করেনি তাদের দুটো টিকিটের মধ্যে একটি টিকিট কোথাও পড়ে যায়, যা তারা কেউ খেয়ালই করেনি। তারা দুজনে পাঁচিল টপকে বাইরে বেরিয়ে আসে। ম্যাথিউ আলিশার জন্য একজোড়া স্কেটিং জুতো নিয়ে এসেছিল। আলিশা সেগুলো পরে নেয় এবং তারা দুজনে সেখান থেকে রওনা দেয়। ওদিকে পার্টিতে আলিশাকে না পেয়ে পিটার তাকে খুঁজতে শুরু করে। হেড ওয়েটার তাকে জানায় যে সে আলিশাকে একজন ওয়েটারের সাথে দেখেছিল আর সেখানে প্যারিস যাওয়ার একটি টিকিট পরে থাকতে দেখা গেছে। পিটার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে আলিশা নিশ্চিতভাবে ম্যাথিউর সাথে পালিয়ে গেছে। সে ইতিমধ্যেই সন্দেহ করেছিল যে আলিশা ম্যাথিউর প্রেমে পড়েছে, কিন্তু তা সত্ত্বেও সে জোর করে তাকে বিয়ে করতে চেয়েছিল। সে তাদের আটকানোর জন্য নিজের ঘোড়া নিয়ে রওনা দেয়। ইতিমধ্যে আলিশা এবং ম্যাথিউ রেল স্টেশনে পৌঁছে যায় এবং প্যারিসগামী ট্রেনে উঠে পড়ে। কিন্তু তখনই তারা খেয়াল করে যে একটি টিকিট পাওয়া যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে পিটার সেই হারিয়ে যাওয়ার টিকিটটি হাতে নিয়ে সেখানে এসে পৌঁছায় এবং ম্যাথিউ তাকে দেখে ফেলে। সে আলিশাকে ট্রেনের ভেতরেই থাকতে বলে এবং জানায় যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসছে। ট্রেন থেকে নামার সময় সে টিটিকে বলে দেয়, যাই হয়ে যাক না কেন এই মেয়েটিকে ট্রেন থেকে নামতে দেবেন না, ও যেন যে কোনো মূল্যে প্যারিস পৌঁছায়। বন্ধুরা, ম্যাথিউ আসলে পিটারকে আটকানোর চেষ্টাই করছিল। সে নিশ্চিত করতে চেয়েছিল যে সে নিজে যদি ফেঁসেও যায় তবে যেন আলিশা ধরা না পড়ে, সে যেন প্যারিস পৌঁছাতে পারে এবং তার স্বপ্ন যেন পূরণ হয়। এরপর সে সোজাসুজি এগিয়ে যায় এবং পিটারের ঠিক সামনেই তার সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে। পিটারের পায়ে আগে থেকেই চোট ছিল। সেই সুযোগ নিয়ে ম্যাথিউ তাকে বেশ ভালো মতো মারধর করে। এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে যায়। আলিশা আতঙ্কিত হয়ে ম্যাথিউকে ডাকতে ডাকতে ট্রেন থেকে নামতে যাচ্ছিল, কিন্তু টিটি তাকে কিছুতেই যেতে দিচ্ছিলেন না। তিনি বললেন, ও চলে আসবে, আপনি নামবেন না। ওদিকে ম্যাথিউ কোনো মতে পিটারকে ঘায়েল করে তার হাত থেকে টিকিটটি ছিনিয়ে নেয় এবং ট্রেন ধরার জন্য দৌড়ায়। অনেক চেষ্টার পর বন্ধুরা সে শেষ পর্যন্ত ট্রেনে উঠে পড়তে সক্ষম হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পিটার তার এক সঙ্গীর কাছ থেকে রিভলভার কেড়ে নেয় এবং ম্যাথিউকে লক্ষ্য করে গুলি চালায়। বেচারা ম্যাথিউ, একটি গুলি সরাসরি এসে তার বুকে লাগে, কিন্তু ম্যাথিউ আসলে তার পোশাকের ভেতরে তার বাবার দেওয়া সেই রূপালি রঙের স্কেটিং জুতো জোড়া রেখে দিয়েছিল। গুলিটি গিয়ে সোজা সেই রূপলি স্কেটের ওপর লাগে এবং ম্যাথিউ বেঁচে যায়। ম্যাথিউর মনে হলো যেন স্বয়ং তার বাবাই আজ তার জীবন রক্ষা করলেন। আলিশা 2 মিনিটের জন্য নিজের শ্বাস যেন বন্ধ করেই ফেলেছিল, আর ম্যাথিউকে একদম সুস্থ স্বাভাবিক দেখে সে আবার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দুজনেই অত্যন্ত আনন্দিত এবং রক্ষা পাওয়ার পর পরম অনুভূতি তাদের মনে জাগে। এরপর তারা প্যারিসের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর 4 বছর পর আলিশার বাবা
নিকোলাই সেই ইউনিভার্সিটিতে আসেন যেখানে 4 বছর আগে আলিশা ভর্তি হওয়ার চেষ্টা করেছিল। বন্ধুরা, নিকোলাই এখন অনেকটাই বদলে গেছেন। তিনি তার মেয়ের জন্য বেশ চিন্তিত থাকেন। তিনি প্রফেসরকে জিজ্ঞেস করেন আমার মেয়ে কেমন আছে, সে কি করছে, সে কি তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। প্রফেসর তাকে বলেন এই 4 বছরে আপনার মেয়ে শুধু পড়াশোনাই করেনি, বরং বহু গবেষণাও করেছে এবং অনেক নতুন নতুন আবিষ্কারও করেছেন। সে ফ্রান্সে অনেক পুরস্কারেও ভূষিত হয়েছে এবং সেই প্রথম রাশিয়ান নারী যে এই ধরনের সম্মান পেয়েছে। আপনার ওর জন্য গর্বিত হওয়া উচিত। নিকোলাইয়ের মন এই কথা শুনে গলে যায় এবং তিনি নিজের দেশেও একই রকম একটি আইন চালু করার সিদ্ধান্ত নেন, যা মেয়েদের ইউনিভার্সিটিতে পড়ার অনুমতি দেবে। পরের দৃশ্যে আলিশাকে দেখানো হয় সে ইউনিভার্সিটিতে গবেষণারত ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। প্রফেসর নিকোলাইকে সেখানে নিয়ে আসেন। নিজের মেয়েকে এতজন রিসার্চ স্টুডেন্টকে পড়াতে দেখে ওনার মনে একধারে গর্ব এবং দুঃখ দুটোই হতে থাকে। তিনি এত প্রতিভাবান একটি মেয়েকে পড়াশোনা করতে বাধা দিয়েছিলেন এবং বিয়ে দিয়ে দিতে চেয়েছিলেন। তারপর আলিশাও তার বাবাকে দেখতে পায়। সে মনে মনে খুব খুশি হয় এবং ভাবে অবশেষে এখন আমার বাবা আমাকে মেনে নিয়েছেন। ঠিক তার পরের দৃশ্যে দেখা যায় আলিশা এবং ম্যাথিউর বিয়ে হয়ে গেছে। তাদের একটি মিষ্টি ছেলেও হয়েছে। ঠিক যেভাবে ছোটবেলায় ম্যাথিউর বাবা তাকে স্কেটিং শিখিয়েছিলেন, ম্যাথিউ তার ছেলেকে ঠিক একইভাবে স্কেটিং শেখাচ্ছে। সে বলছে বাবা নিচের দিকে তাকিও না, সবসময় সামনের দিকে তাকাও, তবেই জীবনে এগিয়ে যেতে পারবে, ঠিক যেমনটা পল ম্যাথিউকে শিখিয়েছিলেন। সুতরাং এই পরিবারটি সুখেই থাকবে। এই আশার সাথেই বন্ধুরা এই গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। নিজেদের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।